পৃথিবীটা বাইরেটা আর দেখতে ভালো লাগে না। ভেতরে অন্ধকার ঘরে বসে থাকতেই ভালো লাগে। আর রাতে আর ঘুম পায় না। মেয়ের কথা ভেবে ভেবেই রাতটা ভোর হয়ে যায়। দিনের পর দিন আমার এভাবেই কাটছে। হয়তো বাকি জীবনটা আমার এভাবেই কেটে যাবে। সেদিনের অভিজ্ঞতা আপনার কাছ থেকে একটু জানতে চাই। সেদিনের অভিজ্ঞতা বলতে আমি যাদের বিশ্বাস করে ফোন করে ডেকে নিয়ে গেছিলাম, তারা রাজনীতি দল, তৃণমূল রাজনীতি দলের সদস্য। কিন্তু রাজনীতি দলের জন্য যে এতটা বেইমানি করতে হয় পাশের প্রতিবেশীর সঙ্গে, এবং যে তাকে, আমার মেয়েকে যে সে নিজের মেয়ে মনে করতো, সে যে এত বেইমানি আমাদের সঙ্গে করবে কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আর আপনি আমাকে টাকা দিচ্ছেন আজকে। শ্মশানে গিয়েও তো বোধহয় ওভারল্যাপ করে বেশ কিছু। যখন নিয়ে যায় তখন আমার মেয়ে ছোটবেলার বান্ধবী ঈশানী আমাকে বলছে, কাকিমা নিতে দিও না, নিতে দিও না, নিলে তো সব শেষ হয়ে যাবে। সঞ্জীব মুখার্জি তখন ওকে ধাক্কা দিয়ে আমাকে ধাক্কা দিয়ে, আরে কখন মারা গেছে, বডিতে নষ্ট হয়ে যাচ্ছে, সর বলে সরিয়ে দিয়ে নিয়ে চলে গেছে। এবং আমাদের গাড়িতেই ও গেছে, কিন্তু আমাদের ওখানে গিয়ে কিছুই করতে হয়নি। অনেকগুলো ডেড বডি ছিল তার সামনে, যেখানে আমার মেয়েকে শোয়ানো হয়েছিল সেখানে কোনো মানুষ যেতে দেওয়া হয় না। সেখানেই শুধু ওই মুখে আগুনটাই দিয়ে আমাদের সবকিছু শেষ করে দিয়ে সেদিন বাড়ি চলে এসেছি। আমার নির্দিষ্ট কিছু প্রশ্ন আপনাদের জন্য কাকু এবং কাকিমাকে করতেই হচ্ছে। কাকু, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন আপনি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠে এসেছে। আপনি সেই জায়গায় এখনো অনড় আছেন? থাকলে কেন? হ্যাঁ, আছি। ডিসি নর্থকে ডেকে নিয়ে এসেছিল আমাদের এমএলএ, কমিশনার এবং সঞ্জীব মুখার্জি। এরাই ডেকে নিয়ে এসেছিল টাকা অফার করতে ওর বাবাকে, এবং সেটা আমার কানে কানে এসে বলছিল যে টাকা দিচ্ছে, সুন্দর হেসে এসে। তখন আমি কেঁদে ফেলি, আমার মেয়েকে কি ফিরিয়ে দিতে পারবে? টাকা দিচ্ছে। কত টাকা? কত জানি টাকা না। আমরা জানি না, একটা আমরা সেটা প্যাকেট, একটা ধরিও নি। কাগজের প্যাকেট। কোনো আন্দাজ করতে পারেন টাকার অ্যামাউন্ট? না, একটা কাগজের একটা প্যাকেট, আমাকে এরকম মোটা হবে, আমাকে দিচ্ছে, মানে আপনার কাজে লাগবে। এটা কে? ডিসি নর্থ। এবং তখন আমি বলেছিলাম যে আপনার যে আইপিএস লেভেলটা করতে যতটা আপনি পরিশ্রম করেছেন, তার থেকে অনেক বেশি পরিশ্রম করে আমার মেয়েটা আজকে এনেছে। আর আপনি আমাকে টাকা দিচ্ছেন আজকে। এবং আমি মেয়েকে নিয়ে যাতায়াত করতাম আমার বাইকের পেছনে। তখন দেখতাম কত বয়স্ক লোক আমার মেয়ে এসে পায়ে পড়ছে, দিদি আপনি আমাদের বাঁচিয়ে দিলেন। আপনার মতে খুব স্পষ্টভাবে জানতে চাইছি, সন্দেহভাজন কারা, কে কি শাস্তি চান? মেয়ের বিচার ছিনিয়ে আনবো বলেছি, এবং আমার জীবনে যে যা প্রতিজ্ঞা করেছি আমি সেটা সাকসেসফুল হয়েছি, এটাতেও আমি সাকসেসফুল হব। নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি রয়েছি কবির, এবং এখন আমার সঙ্গে যারা আছেন তারা আমার পিতৃমাতৃস্থানীয়। আমরা গত বছর 9ই আগস্ট, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমি জানি আমার দর্শকও করেন, আমার বোনকে, আমাদের বাড়ির মেয়েকে ভয়ঙ্করতমভাবে হারিয়ে ফেলেছি। এবং আমার কাকু এবং কাকিমা তারা আমার সঙ্গে আজকে কথা বলছেন। আমি তিলোত্তমার মা এবং বাবার কথা বলছি। অভিযোগ শাসক দলের পক্ষ থেকে যে তাদের চোখে জল দেখা যায়নি। এই সাক্ষাৎকারটি নিতে গিয়ে ব্যক্তিগতভাবে আমি ভীষণ বিব্রত বোধ করছি, কিন্তু পেশাদারিত্বের খাতিরে এ কাজ আমাকে করতেই হচ্ছে। আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আমি কাকু এবং কাকিমাকে সশরীরে আপনাদের কাছে নিয়ে আসব। যে জল আমি অনবরত গত প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে কাকিমা এবং কাকুর চোখে দেখে আসছি, তার ছিটে ফোটাও যদি তারা দেখতেন যারা এই অভিযোগ করছেন, আমার ধারণা হয়তো তারা এই অভিযোগ করতেন না। প্রথমেই জানতে চাইব, কাকিমাকে দিয়ে শুরু করি। কাকিমা, আপনি কেমন আছেন? কাকিমা, আপনি? যেভাবে বাঁচতে হয় বেঁচে আছি আর কি। পৃথিবীটা বাইরেটা আর দেখতে ভালো লাগে না। ভেতরে অন্ধকার ঘরে বসে থাকতেই ভালো লাগে। আর রাতে আর ঘুম পায় না। মেয়ের কথা ভেবে ভেবেই রাতটা ভোর হয়ে যায়। দিনের পর দিন আমার এভাবেই কাটছে। হয়তো বাকি জীবনটা আমার এভাবেই কেটে যাবে। এই বাড়িতেই কি আমাদের বোনের বেড়ে ওঠা? না, আগে ছোটবেলা যখন ওর ছিল, আমরা একটা টালির বাড়িতে থাকতাম। সেখান থেকে
আমরা এই বাড়িতে এসেছি যখন, ও তখন ক্লাস 9-এ পড়ে। ওর শৈশব সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে, পড়াশোনায় কেমন ছিল? আপনি তো বলেছেন ওকে পড়তে বসতে বলতে হতো না, পড়া বন্ধ করতে বলতে হতো। বন্ধ করতে বলতে হতো। ছোটবেলা থেকেই নিজের মতো ভাবেই চলতে শিখেছে আমার মেয়ে। কোনোদিন আমার মতো করে চলতে ওকে শেখায়নি। ওকে নিজের মতো বড় হতে দিয়েছি আমি। এখনকার মা-বাবারা যেমন মায়ের কাছে বেঁধে রাখে বা তার চলাফেরায় এই করিস না, ওই করিস না, কোনোদিনই আমি সেভাবে ওকে বড় করিনি। ও একদম ছোট যখন হাঁটতে শিখেছে তখন থেকেই ও স্বাধীনভাবে যেটা করতে চাইছে সেটাই ও করেছে। কিন্তু কোনোদিন মানে রুটিন অনুযায়ী নিজের রুটিন নিজেই বানিয়ে ফেলতো সেই ছোট্টবেলা থেকে। ছোটবেলায় 2 বছর বয়সেই মানে পাশেই একটা নার্সারি স্কুলে দিদিমণি আমাদের বাড়ির সামনে দিয়েই যেত। দিদিমণির হাত ধরেই স্কুলে চলে যেত বেশিরভাগ দিন। স্কুল থেকে বাড়ি এসে একটা খেলনা বাটি নিয়ে বসতো, সেটা ধুয়ে মুছে পরিষ্কার করে কখন স্নান করতে হবে, কখন বসতে হবে, মানে ঘুমাতে হবে, কখন পড়তে হবে, আমার কিছুই কোনোদিন বলতে হয়নি ওকে। ও এতটাই ভালো স্বভাবের ছিল এবং সেই জন্য ওর স্বভাবের জন্য খুব জনপ্রিয় ছিল আমাদের পাড়ায়। বিকেলবেলা আমার ননদের মেয়ে, ওর থেকে একটু আমার মেয়ে থেকে 3 বছরের বড়, বিকেলবেলা 4টে বাজলেই 2 বোনে বেরিয়ে পড়তো পাড়াময়। ও আধো আধো কথা বলতো আর কবিতা আবৃত্তি করতো খুব। সেটা শোনার জন্য সবাই ওদের হাত ধরে টানাটানি করতো। এই করে সারা দুজনে ঘুরে সন্ধ্যাবেলায় বাড়ি আসতো। ডাক্তার হওয়ার ইচ্ছে কি ওর ছোট থেকেই ছিল? যখন ও কথা শিখেছে ডাক্তার কি ও জানেও না, তখন থেকেই আমি ডাক্তার হব। স্কুলে যখন ক্লাস 4-5-এ পড়ে তখন দিদিমণি যখন জিজ্ঞাসা করতেন কি হতে চাস, আমি ডাক্তার হব। তা ডাক্তার হতে গেলে অনেক টাকা লাগে, আমার বাপি বলেছে আমাকে দেবে, কিন্তু আমরা তখন আমাদের খুবই অভাব ছিল। একটা ছোট ব্যবসা আমরা চালাতাম আমরা দুজনে মিলে। সেখান থেকে আমাদের মানে দিনরাত এক করে আমরা পরিশ্রম করে ওর স্বপ্নটাকে সফল করার দিকে এগিয়ে গেছি এবং ও করতো। ক্লাস 9 থেকেই আমার মেয়ে রাত 4টের আগে আর ঘুমাতো না কোনোদিন। আমি জেগে থাকতাম যাতে আমি ঘুমিয়ে পড়লে ও ঘুমিয়ে পড়বে, তাই আমি সারা রাত বসে কাজ করতাম আর ও সারা রাত পড়াশোনা করতো। কাকু, আমার জিজ্ঞেস করতে কষ্ট হচ্ছে, আমি জানি না আমি কিভাবে কথা বলবো, কিন্তু আপনার শরীর কেমন আছে এই মুহূর্তে? আছি মোটামুটি আর কি, যেরকম সকাল হয় রাত হয় এরকম ভাবে চলে আর কি। আর এই বিচারের আশায় যেখানে যেটুকু পাই সুযোগ তাকে ধরে চেষ্টা করি বিচার যাতে ছিনিয়ে আনতে পারি। বিচার তো চাইলে প্রথম দিকে চাইছিলাম, সবার কাছে ভিক্ষা চাইছিলাম, কিন্তু দেখলাম কারোরই মানে কোনো ইচ্ছাই নেই বিচার দেওয়ার। আজকে যারা মন্তব্য করছেন আমার বিরুদ্ধে তাদের আমি বারবার একটা কথা বলে আসছি যে তারা যে আমার বিরুদ্ধে কথা বলছেন একটু দয়া করে আবার সেই কথাটাই বলছি, শিয়ালদা কোর্টের রায়ের যে কপি সেটা একটু ওনারা ভালো করে মন দিয়ে পড়ুন, তারপরে ওনারা আমার বিরুদ্ধে মন্তব্য করুন, তাহলে আমার ভালো লাগবে। এবং যদি আমি কোনো ভুল বলে থাকি তারা গাইডলাইন দিন, আমি সেই অনুযায়ী সবার কথা আমি মেনে চলবো এবং আমার মেয়ের বিচার পেতে যা করতে হয়, যেখানে যেতে হয় আমি সেখানেই যাব, যা বলতে হয় তাই বলবো, যেটা বলা প্রয়োজন আছে। দেখুন, কোনোভাবে আমি নিজেই জানি না মানে আমি কিভাবে কথোপকথন চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে। কাকিমা, সেদিন প্রথম কখন খবর এলো? সেদিন বৃহস্পতিবার 8টা 15-তে আমার মেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। সেদিন ওর বাবার সাথে দেখাও হয়নি, ওর বাবা ভোরবেলা বেরিয়ে গেছিল আর বিকেলে বাড়ি এসেছিল ওর বাবা। সেই জন্য অনেকবার আমাকে ফোন করেছিল। বিকেলে 5টার সময় ওর সেদিন ওপিডি ডিউটি থাকে, যেদিন ওর নাইট ডিউটিটা থাকে, সেদিন ওপিডিতে বসার পরে ওপিডিতে যত পেশেন্ট ভর্তি হয়েছিল তাদের দেখে ও 5টার সময় এসে খাবার খাচ্ছিল। সেদিনও আমার কাছে বায়নাও করেছিল, মা খাবার বানিয়ে দেবে আমাকে। কি খাবার? খাবার বানিয়ে দিয়েছিলাম, পরোটা তরকারি আর মিষ্টি দিয়েছিলাম। আমি দিতাম না বৃহস্পতিবারে খাবার, কিন্তু সেদিন রাতে আমাকে বায়না করেছিল খাবার দেবে মা, ওখানে ভালো খাবার পাওয়া যায় না। তো টিফিনটা খেতে খেতেও আমাকে ফোন করেছিল। তখন পাশে একটা ছেলে ওর এসেছিল, তাকে বলছিল আমার বাড়ির খাবার একটু খেয়ে নে তুইও।
তখন আমি ওকে বললাম, কার সাথে কথা বলছিস? বললো, ও তো সকাল থেকে খায়নি, তাই ওকে বলছি একটু খেয়ে নিতে। এই যে সুমিত রায় তপাদার একজন বলেছেন ওকে 4টে থেকে 8টা অবধি হসপিটালে পাওয়া যায়নি। ও কিন্তু 5টার সময় হসপিটাল থেকেই আমাকে ফোন করেছিল এবং রাত্রি 8টার সময়ও আমাকে ফোন করেছিল যে মা এখন একটু রেস্ট নিচ্ছি, শুয়ে আছি। আবার 9টার সময় ফোন করেছিল, 11টা 15তে লাস্ট ফোন করেছিল। রাত্রে 2টো 2:30টাও আমার মেয়ে ফোন করে, কিন্তু সেদিন আর করেনি। 11টা 15তে সেদিন তখন খুব হাসি খুশি ছিল মেয়ে আমার, বলছিল মা আমাদের খাবার এসে গেছে, আমি সবাইকে খেতে ডেকেছি, তোমরাও খাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কোনো টেনশন নেই। এই লাস্ট কথা হয়েছিল। পরে রাতে 2টো 2:30টায় ওর বাবার সঙ্গে ওর কথা হয়, কিন্তু সেদিন সারাদিন ওর বাবাকে দেখেও নি, সে হিসাবেও আর কোনো কথাই হয়নি। যাই হোক, ওর বাবার ভোরবেলা ওঠা ছিল, আমরা ঘুমিয়ে পড়েছি। 10টা 53 আমাদের বাড়িতে প্রথম ফোন আসে, পরের 9 তারিখ, আপনার মেয়ে অসুস্থ, আপনারা তাড়াতাড়ি আসুন। কে করেন এই ফোন? হসপিটালে উনি অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছিলেন, ওর নাম ছিল সুচরিতা পাল, উনি ফোন করেছিলেন। তারপরে আমরা নিচেই যখন আসি, তখন আমি ওই ফোনটা শুনেই আমি আমার নিজের ফোন টোন কিছুই নিয়ে যাইনি হসপিটালে, মানে একটা বিভ্রান্ত হয়ে গেছিলাম। নিচে এলে তো উনি বলেই ফেললেন, আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। প্রথমে অসুস্থ, তারপরে সুইসাইড? হ্যাঁ। তখন আমি কেঁদে ফেলেছিলাম, তো আমার পাশের বাড়ির এক প্রতিবেশীও তাড়াতাড়ি এসে গেছিলেন, তো উনিও আমাদের সাথে হসপিটালে গেছিলেন। আমাদের এই কারখানায় কাজ করেন এক দাদা, উনিও আমাদের সাথে হসপিটালে চলে গেছিলেন। গিয়ে আমাদের ওখানে 3.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। ভেতরে সিপি, এসিপি, হোমিসাইড শাখার সোফিয়া মল্লিক, সবার প্রেজেন্সিতে সেমিনার রুমটা একটা মাছের বাজার, কিন্তু আমাকে সেখানে পুলিশের পায়ে ধরে কাঁদলেও ঢুকতে দেওয়া হয়নি। শাহি পাশান সে নিজে স্বীকার করেছে, তাকে সন্দীপ ঘোষ পাঠিয়েছে, আশিস পান্ডে, এরা সব পাহারা দিয়েছিল সারাক্ষণ। আমাদের কোনো কথাই সেখানে কার্যকর হয়নি, ওরা যা বলেছে তাই মেনে নিতে হয়েছে। সেদিনের কি অভিজ্ঞতা কাকু? সেদিনের অভিজ্ঞতা এমন দুর্বিষহ, কারো জীবনে যেন এই দিনটা না আসে, আমি বারবার এই কথাটা বলবো। আমাদের লড়াই এবং সেখানেও, আর ওই সেখানেই দিনটা যেন আমাদের কোনো লড়াই। বাবা মার আর না দেখতে হয়। শুধু সেদিন আমার মেয়েকে খুন করা হয়নি, তার তদন্তও খুন হয়েছে, তার স্বপ্নও খুন হয়েছে, আমাদের সবকিছু সেদিন খুন হয়ে গেছে। এবং পুলিশের উপরে যে আস্থা মানুষ আর রাখতে পারবে কিনা জানি না, আমি কোনোদিন আর রাখতে পারবো না। সেদিনের অভিজ্ঞতা আপনার কাছ থেকে একটু জানতে চাই। সেদিনের অভিজ্ঞতা বলতে, আমি যাদের বিশ্বাস করে ফোন করে ডেকে নিয়ে গেছিলাম, তারা রাজনীতি দল, তৃণমূল রাজনীতি দলের সদস্য, কিন্তু রাজনীতি দলের জন্য যে এতটা বেইমানি করতে হয় পাশের প্রতিবেশীর সঙ্গে, এবং যে তাকে, আমার মেয়েকে যে সে নিজের মেয়ে মনে করতো, সে যে এত বেইমানি আমাদের সঙ্গে করবে কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। যে মেয়ের মৃত্যু যেরকম আমাদের ব্যথা পেয়েছি, এদের ব্যবহারও আমরা তার থেকে অনেক বেশি ব্যথা পেয়েছি। যেমন আমাদের এমএলএ এবং 17 নম্বর ওয়ার্ডের কমিশনার সোমনাথ দে 2:20-25 কি 2:30 নাগাদ হসপিটালে পৌঁছেছিল। 7টার সময় আমার মেয়ের দেহ নিয়ে চলে আসে। তার মধ্যে একটি কথা আমার সঙ্গে সে বলেনি। এবং আমার প্রতিবেশী সঞ্জীব মুখার্জি, তার যে টালা থানায় এত প্রভাব আমরা তো জানতাম না। অবশ্য তার প্রভাব আছে বলেই আমি তাকে ডেকে নিয়ে গেছিলাম, কিন্তু এতটাই যে প্রভাব যে সে পুলিশকে পরিচালনা করতে পারে, আমার এখন ধীরে ধীরে সেই অভিজ্ঞতাটা হচ্ছে। সেজন্য আমি সত্যি, মানে কি বলবো, মানে এখন সে প্রুফ করার চেষ্টা করছে যে সে কোনো অন্যায় করেনি, সব ন্যায় করেছে। কিন্তু সে যে কি অন্যায় করেছে নিশ্চয়ই সিবিআই দেখবে, এবং রায়ের কপিতে জজ সাহেবও লিখে দিয়েছেন। আমার মেয়ের দেহটা তারা প্ল্যান করে সেদিন পোস্টমর্টম করিয়েছে, এবং পরবর্তীকালে দাহ করার জন্য তৎপরতা তাদেরই ছিল। আপনি প্রথম সঞ্জীব মুখার্জিকেই ডেকেছিলেন? হ্যাঁ, প্রথম সঞ্জীব মুখার্জিকে ডেকেছিলাম, এবং পরে সোমনাথ দেখে আমি ফোন করে ডেকেছিলাম, যেহেতু আমার অনেক দিনের পুরনো পরিচিত। এরা পরিচিত মানে সেই আমরা যখন মানে স্কুলে পড়তাম তখন থেকে পরিচিত। অল্প বয়সের বন্ধু। হ্যাঁ। আপনাকে টাকার অফার কিভাবে, কথায়, কখন কে দিয়েছিলেন? সেদিন আমি তো চেয়েছিলাম ওখানে আমার মেয়ের দেহ পোস্টমর্টমই হবে না, কিন্তু আমাদের কোনো কথা তো শোনা হয়নি। তারপরে পোস্টমর্টম হয়েছে, ওর বাবা চলে গেছিল টানা থানায় ওই কমপ্লেন এফআইআর লেখাতে। কমপ্লেন লেখাতে। আর
আমি হসপিটালেই ছিলাম। তখন একটা ওই কি একটা সিজার লিস্ট সিজার লিস্ট হচ্ছিল, সেখানে বসেছিলাম। সেখানেও সই ওই সোমনাথ দেই জোর করে করিয়েছিল। এবং তারপরে যে পোস্টমর্টম হয়ে গেছে তখন ওর বাবা এসে পারেনি। আমি বলছি সই করব না, ওর বাবা আসুক, কিন্তু জোর করেই ওরা আমাকে সাইন করিয়ে, জোর করে বলতে জোর করে বলতে এখানে করতেই হবে, সাইন করো, ওরা আসছে। তো আমি করে ফেলেছি। সাইন করিয়েই যে ডেড বডি যে আমাদের কাছে আর হ্যান্ড ওভার করবে না সেটা তো আমি জানি না। তো সাইন করে দেখি ওর বাবাও এসে গেছে, কিন্তু মেয়ের দেহ আর দেখতে পাচ্ছি না। আমাদের জোর করে ঠেসে একটা আমাদের গাড়িতে চাপিয়ে দেওয়া হলো। আমাদের বাড়ির লোক ওখানে পড়ে রইলো। বাড়ির এত লোক রয়েছে তা সত্ত্বেও ওই সোমনাথ দে কমিশনার, আমাদের এখানকার লোকাল কমিশনারও নয় সে, ওই গাড়িতে উঠে 20 মিনিটের মধ্যে গ্রিন করিডর করে আমার মেয়েকে দেহ বাড়িতে নিয়ে চলে এসেছে। আমরা তখন মেয়েকে দেখতে না পেয়ে, পুলিশ আমাদের গাড়ির উপর ধাক্কা মারছিল, জোরছে গাড়িটা ভেঙেই ফেলবে, মানে আমাদের তাড়াহুড়া করে ওখান থেকে বাইরে বার করে দেবে। কিন্তু আমি তখন নেমে বলি, প্লিজ আমার মেয়েটা মারা গেছে, প্লিজ তার এই স্বপ্নের গাড়িটা তার খুব আদরের জিনিস, এটাকে মারবেন না। তখন পুলিশ আর কিছু বলেনি। তারপরে আমরা তখন মেয়েকে দেখতে না পেয়ে টালা থানায় চলো, আমরা দুজনেই ডিসাইড করলাম। তখন আমাদের এক প্রতিবেশী মানসদেবও ছিল আমাদের সঙ্গে। কিন্তু ওখানে যখন যাই তখন প্রথমে 6-7 জন পুলিশ ছিল। আমাদের গাড়ি থেকে নামতেই দেওয়া হয় না। গাড়ি লক করে ড্রাইভারকে অন্য গাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং পুলিশ আমাদের গাড়ি আটকে দাঁড়িয়ে থাকে। আমরা ওখানে নামতেও পারিনি, আর সেকেন্ড পোস্টমর্টমের জন্য বলতেও পারিনি। একবার পুলিশ আমাকে এসে কেন বলেছি কিন্তু কমপ্লেন লেখাতে পারিনি, লিখিত লেখাতে পারিনি আর কি। পুলিশ এসে বলছে কেন ময়নাতদন্ত ঠিকঠাক হয়েছে, কেন আপনারা এরকম করছেন, আপনাদের কেউ প্রভাবিত করেছে? আমরা সেকেন্ড পোস্টমর্টম চাই এবং ওর কাকা বাইরে থাকে, আসেনি এখনো বাড়িতে। আজকে আমরা দেহ পোড়াবো না, আজকে আমরা প্রিজার্ভ করতে চাই, তাই মেয়ের দেহ এখানেই নিয়ে আসুন। এবং এটা তো হতেই পারে, খুব স্বাভাবিক, সঙ্গত দেবী। কিন্তু তখন কিছু আমরা করতে পারিনি। প্রথমে যে কজন পুলিশ ছিল সেখানে 200-300 পুলিশ হয়ে গেল এবং আমার বাড়ির পাশ থেকে ফোন যাচ্ছিল, বৌদি তোমরা কোথায়, তোমরা যদি না আসো ওকে তো শ্মশানেই নিয়ে চলে যাবে, বলছে মার সাইন হয়ে গেছে তো শ্মশানে নিয়ে চল। তখন আমি অগ্নিমিত্রা পাল দিদি বা সজল মুখার্জি, সজল ঘোষ এরা আমাদের সঙ্গে ছিলেন। আমি ওনার হাত ধরে কেঁদে ফেলি, দিদি আমাদের বাড়ি যেতে দিন। তার আগে আপনাদের গাড়ি আটকানোরও একটা পরিস্থিতি, মীনাক্ষী মুখার্জি এবং আনুষঙ্গিক কৌস্তব বাগচি ছিলেন, ওখানে টালা থানার সামনে ছিলেন, মীনাক্ষী মুখার্জি ছিলেন, আমরা দেখেছি, পৌলবী মজুমদার ছিলেন, সুবর্ণ গোস্বামী ছিলেন। কেউ কিছু করতে পারেননি, ওনারা এত আক্রমণাত্মক ছিলেন। আর তারপরে যাই হোক বাড়ি চলে এলাম। বাড়ি এসে আমাদের বাড়ির 2 কিলোমিটার ধরে শুধু পুলিশ আর পুলিশ, মানে আর কোনোদিন আমি অত পুলিশ দেখিনি। মাথাটা আমাদের খারাপ হয়ে গেছে, মুখ থেকে আর কথা সরেনি ঘরে। তারপর ডিসি নর্থকে ডেকে নিয়ে এসেছিল আমাদের এমএলএ, কমিশনার এবং সঞ্জীব মুখার্জি, এরাই ডেকে নিয়ে এসেছিল টাকা অফার করতে ওর বাবাকে, এবং সেটা আমার কানে কানে এসে বলছিল যে টাকা দিচ্ছে, সুন্দর হেসে এসে। তখন আমি কেঁদে ফেলি, আমার মেয়েকে কি ফিরিয়ে দিতে পারবে? টাকা দিচ্ছে। কত টাকা আমরা জানি না। কাগজের প্যাকেট, কোনো আন্দাজ করতে পারেন টাকার অ্যামাউন্ট? একটা কাগজের একটা প্যাকেট, আমার এরকম মোটা হবে, আমাকে দিচ্ছি, মানে আপনার কাজে লাগবে। এটা কে? ডিসি নর্থ। এবং তখন আমি বলেছিলাম যে আপনার যে আইপিএস লেভেলটা করতে যতটা আপনি পরিশ্রম করেছেন তার থেকে অনেক বেশি পরিশ্রম করে আমার মেয়েটা আর আপনি আমাকে টাকা দিচ্ছেন আজকে। শ্মশানে গিয়েও তো বোধহয় ওভারল্যাপ করে বেশ কিছু। যখন নিয়ে যায় তখন আমার মেয়ে ছোটবেলার বান্ধবী ঈশানী আমাকে বলছে, কাকিমা নিতে দিও না, নিলে তো সব শেষ হয়ে যাবে। সঞ্জীব মুখার্জি তখন ওকে ধাক্কা দিয়ে আমাকে ধাক্কা দিয়ে, আরে কখন মারা গেছে, বডিতে নষ্ট হয়ে যাচ্ছে, সর বলে সরিয়ে দিয়ে নিয়ে চলে গেছে। এবং আমাদের গাড়িতেইও গেছে, কিন্তু আমাদের ওখানে গিয়ে কিছুই করতে হয়নি। অনেকগুলো ডেড বডি ছিল তার সামনে, যেখানে আমার মেয়েকে শোয়ানো হয়েছিল সেখানে কোনো মানুষ যেতে দেওয়া হয় না, সেখানেই শুধু ওই মুখে আগুনটাই দিয়ে আমাদের সবকিছু শেষ করে দিয়ে সেদিন বাড়ি চলে এসেছি। শেষ কাজটাও আপনি করতে পারেননি? করেছি, মানে করার দায়িত্ব আপনাকে মানে আমি তো সেই যে আমার মেয়ের সববাহী গাড়ির চালক, সেই টাকাটাও আমরা দিতে পারিনি। আমি তো তার কাছেও ঋণী হয়ে রয়েছি। আমি তো তারও সেই টাকাটা ফেরত দিতে চাই। কেন দেবে পুলিশ আমার মেয়ের টাকা? ওইটুকুনি টাকাও কি আমি দিতে পারতাম না? আমি দেখেছি কাকু অনেকবার বলেছেন ব্যক্তিগতভাবেও যে মেয়ের জন্য শেষ যে দায়িত্বটা আর্থিকভাবে পালন করার, সে দায়িত্ব পালন করতে পারেননি।
আমরা কাকু, আমরা বিচারের পর্বে আসি। 9ই আগস্ট থেকে তো আপনি একজন সন্তানকে হারিয়েছেন, যে ক্ষতির কোনো মানে ক্ষতিপূরণ হয় না। 17 লক্ষ টাকা কি যথেষ্ট বলে মনে হয়? শিয়ালদা কোর্টের যে রায় 17 লক্ষ না না, টাকা। এইটা নিয়ে আমরা কোনো ভাবছি না, আমরা তো সঙ্গে সঙ্গে রিভিউজ করে দিয়েছি। এইসব নিয়ে কথা বলতে চাই না। টাকা দিয়ে কোনো মেয়ের শোক ভোলানো হয়তো সম্ভব না। পৃথিবীতে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যেখানে মেয়েকে হারিয়ে ফেলার যন্ত্রণাটা ভোলা যায়। আমি কিছু প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, চাইলে আপনারা আমাকে সন্তানের মতো তিরস্কার করতে পারেন, কিন্তু শাসক দলের পক্ষ থেকে এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে করা হয়েছে, আপনাদের বিরুদ্ধে করা হয়েছে, আপনারা চাইলে তিরস্কার করতে পারেন আমাকে। আমি একটাই কথা বলছি, আমাদের কনফিউজ কেউ কোনোভাবে করতে পারবে না। আমরা মেয়ের বিচার চাইছি, সেটা আমরা আনবো যেভাবে পারবো। এবং সমস্ত জনগণ যারা আমার সঙ্গে আছেন, আমার মেয়েকে তাদের নিজের পরিবারের মনে করেন, তারা অবশ্যই এই প্রশ্নগুলোর ওরা যে প্রস্তাবগুলো দিচ্ছেন এবং আমার বিরুদ্ধে যে সমস্ত কুৎসা করছেন, তার জবাবগুলো তারাই যেন দিয়ে দেয়। মেয়ের মৃত্যুকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছেন? বললাম তো, যা আমার মেয়েকে নিজের ঘরের মেয়ে মনে করছেন, তারাই এই প্রশ্নগুলো জবাব দিয়ে দেবেন। আমরা কোনো টাকাও চাই না, কোনো রাজনীতিও চাই না, কোনোদিন ভোটেও দাঁড়াবো না, আর হয়তো কোনোদিন ওই বুথেই যাব না ভোট দিতে, কোনোদিনই হয়তো যাব না। আর আমরা চাই মেয়ের বিচার, আর কিচ্ছু চাই না। এই পৃথিবীতে আমাদের এখন বেঁচে থাকা, এতদিন মেয়ের স্বপ্ন পূরণের জন্য বেঁচে থাকতাম, তার তো স্বপ্ন পূরণ করতে পারলাম না। তার স্বপ্ন সে শুধু কষ্টই করলো, কিন্তু স্বপ্নটা অধরাই থেকে গেল। আর এখন আমরা মেয়ে এমডি হবে সেই আনন্দে হয়তো মেয়েকে নিয়ে দিন কাটাতাম। গাড়ি কিনেছিল নতুন মা, গাড়িটা নিয়ে তো আমি শুধু হসপিটালে যাই আর আসি, তোমাদের নিয়ে কোথাও যেতে পারি না। নভেম্বর ডিসেম্বর মাসে আমার ডিআরপিতে আমি অনেক ছুটি পাবো, তখন তোমাদের নিয়ে অনেক ঘুরবো। তার আগেই সে পৃথিবী থেকেই হারিয়ে গেল। পাড়ার মোড়ে কথা হচ্ছিল কয়েকজন স্থানীয় বাসিন্দা, দোকানদার, তাদের সঙ্গে। করোনার সময় তারা তিলোত্তমার কাছে মেডিকেল কনসালটেন্সি নিয়েছিলেন, এবং পাড়ার মোড়ে আমি দেখলাম মানে সাধারণ মানুষ নির্বিশেষে অসম্ভব গুডউইল। এত সেই জায়গায় দাঁড়িয়ে আমার নিজের খুব বাকরুদ্ধ লাগছে। আমি জানি না কি প্রশ্ন করবো। কোভিডের সময় তো আমার কোনো কাজ ছিল না, আমি মেয়েকে নিয়েই বিভিন্ন চেম্বারে যেতাম, চেম্বারে গিয়ে বসে থাকতাম, আর মেয়েকে নিয়ে আসতাম আর কি। আমরা দুজনেই ওই যে কিটটা ছিল, কিট পরেই যেতাম, পিপি কিট পরে যেতাম, এবং আমি মেয়েকে নিয়ে যাতায়াত করতাম আমার বাইকের পেছনে। তখন দেখতাম কত বয়স্ক লোক আমার মেয়ে এসে পায়ে পড়ছে, দিদি এবার মতো আপনি আমাদের বাঁচিয়ে দিলেন। কোভিড পিরিয়ডে আমার মেয়ে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি হসপিটালে চাকরি করতো, তখনও এমডি পায়নি। তখন ওকে বাড়ি থেকে নিয়ে যেত গাড়ি, আবার দিয়েও যেত। ওকে নিয়ে হয়তো দুদিনও আটকে রাখতো ওখানে। এই কোভিডে যারা ঘরে লুকিয়ে থাকবে, সেখানে আমার মেয়ে বাইরে দিনের পর দিন কাটিয়েছে। এবং রাতে দেখেছি ওই ডিউটি করে এসেও সে রাতে অনলাইনে প্রেসক্রিপশন করেই যেত। ওর প্রেসক্রিপশন ভাইরাল হয়েছিল, যেহেতু ওর পেশেন্ট প্রচুর পছন্দ করতো ওর ওষুধ খেতে, তাড়াতাড়ি রিকভারি হয়ে যেত। রাতে দেখতাম আমি জেগে থাকতাম ওর পাশে, ও দেখতাম ওর কোনো মানে ইয়ে নেই, ঘুম পাচ্ছে বা কিছু নেই, ফোন আসছে আর ও অনলাইনে প্রেসক্রাইব করছে আর ওষুধ লিখছে। সবাই কত বলতো, কোনো টাকাও নিত না অনলাইনে ওই সময় ও পেশেন্ট দেখে। এবং এই যে ডায়মন্ড চেম্বারে বসতো, ওখানেও ও যদি 10টা পেশেন্ট দেখতো, তার 5টা দেখতো ফ্রিতে। কাকু বলতো পয়সা না নিলে তো আমার লস, কাকু এরা খুব গরিব, টাকা নিও না, এরা এটা দিয়ে ওষুধ কিনে খাক। এবং ওর ভিজিট ছিল মাত্র 200 টাকা। আমি যদি বলি, চোখের জল তারা সত্যিই দেখতে পাওয়ার কথা না, তারা তো মুখ দেখাতে পারছেন না। আমি জানি না এই নিয়ম কতদিন বলবৎ থাকবে। যারা অত্যাচারিত হবেন তাদের মুখ কেন দেখানো যাবে না, তাদের কিসের লজ্জা? যাই হোক, সেটা তো আমাদের কোনো সংবিধান। লজ্জা নেই। আমাদের মেয়ে থাকতেও আমাদের মেয়ে ছিল আমাদের গর্ব, এখনো নেই, তাতেও আমাদের খুব গর্ব ওকে নিয়ে। ওকে নিয়ে যে এই যে এত মারা যায়, কিন্তু ও মারা যাওয়ার পরে যে বিশ্বে আলোড়ন দেখেছি, সারা দেশ যে কাঁদছে আমাদের ঘরের মেয়ে বলে, এটা আমি কোনোদিন দেখিনি আমার জীবনে। এটাও আমার একটা গর্ব। তাই আমি চাই
আমরা নাম প্রচার করতে চাই, আমরাও মুখ দেখাতে চাই। এটা আর কতদিন চলবে এই লুকোচুরি খেলা, সেটা আমরা কোর্টের মাধ্যমেই হয়তো জানার চেষ্টা করব। আইন কিছু করার নেই। আমি দেখুন এই কথোপকথন না মানে সারা রাত কথা বললে সারা জীবন কথা বললেও এবং এমন কোনো হিল করার যন্ত্র কারুর কাছে নেই যা একজন সন্তানহারা বাবা এবং মায়ের যন্ত্রণাকে কমিয়ে দিতে পারে। আমি জানি না কি বলবো। এবং আমি এই প্রথম কোনো সাক্ষাৎকারে কোনো কোয়েশ্চেনিয়ার রেডি করে আনিনি। ইনফ্যাক্ট ওনার সঙ্গে যখন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি তখনও আমার হাত কাঁপছিল ফোনে কথা বলতে বলতে। আমার নির্দিষ্ট কিছু প্রশ্ন আপনাদের জন্য কাকু এবং কাকিমাকে করতেই হচ্ছে। কাকু, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন আপনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠে এসেছে। আপনি সেই জায়গায় এখনো অনড় আছেন? থাকলে কেন? হ্যাঁ, আছি। এবং এটা সবাই বলো, যারা আমার বিরুদ্ধে কথা বলছেন তাদের একটা কথাই বলবো যে শিয়ালদা আদালত যে রায় দিয়েছে সেই রায়ের কপিটা একটু ভালো করে মন দিয়ে পড়বেন। তাহলে আমার যে দাবি সেটা যে ন্যায়সঙ্গত এবং আমার এখতিয়ারের মধ্যেই পড়ে, তাহলে তারা ভালো করে বুঝতে পারবেন। হুটহাট করে আমার বিরুদ্ধে আশা করি কেউ মন্তব্য করবেন না, আশা করব আমি। এটা আশা করা ছাড়া তো আমাদের উপায় নেই, কারো মুখ তো আমি বন্ধ করে রাখতে পারবো না। তারা ক্ষমতাশালী, তারা বলতেই পারেন, কিন্তু আমাকে কোনো রকম বিভ্রান্ত করতে পারবেন না। আমি মেয়ের বিচার ছিনিয়ে আনবো বলেছি এবং আমার জীবনে যে যা প্রতিজ্ঞা করেছি আমি সেটা সাকসেসফুল হয়েছি, এটাতেও আমি সাকসেসফুল হব। সঞ্জয়ের ফাঁসি চেয়ে সর্বোচ্চ সাজা চেয়েছিলেন অভিযুক্তের, এখন সঞ্জয়ের ফাঁসি চাইছেন না কিন্তু রাজ্য সরকার চাইছে। তারপরেও মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেন? ঠিক কি কারণে? রায়ের মধ্যে সমস্ত কিছু লেখা আছে, সিবিআই এটা এবং নিয়ে আমি বিশ্লেষণ করবো না। রায়ের মধ্যে সব লেখা আছে, রায়ের কপিটা ভালো করে পড়বে, তাহলে বুঝতে পারবে কেন চেয়েছি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে কাকু নিজেই খবরটা দিন। আপনি বলছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে চার্জ ফ্রেম করা। সন্দীপের চার্জ ফ্রেম করা এবং যে এনওসি নিতে হয় রাজ্য সরকারের কাছে, রাজ্য সরকার আজ সেই এনওসি দিয়েছে এবং চার্জশিট আদালত গ্রহণ করেছে। খুব শিগগিরই চার্জ ফ্রেম হয় আর বিচার প্রক্রিয়া শুরু হবে। অনেকে মানে সমাজে যারা নতুন করে ডাক্তারি পড়তে চাইছেন, ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইছেন, বিশেষ করে মায়ের বাবা মারা আতঙ্কিত, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, ভয় পাওয়ার কিছু নয়। ভয় পেলে দেওয়ালে পিঠ থেকে গেলেও কেউ এসে বাঁচাবে না। ভয় পেতে নেই, সাহস হতে হবে এবং সন্তানের ইচ্ছা, যার যেটা ইচ্ছা সেটা পূরণ করার জন্য লড়াই করতে হবে। লড়াই না করলে কিছুই পাওয়া যাবে না। কাকুর কাছে আমার একেবারে শেষ প্রশ্ন, খুব স্পেসিফিক প্রশ্ন এবং এখানে কোনো গৌরচন্দ্রিকা বা কোনো আবেগ কিছু নয়। আপনার মতে খুব স্পষ্টভাবে জানতে চাইছি, সন্দেহভাজন কারা? কে কি শাস্তি চান? কলেজে আমার মেয়ের সঙ্গে যারা ছিল এবং আইন অনুযায়ী যেহেতু মৃত্যুর সময় 6 ঘন্টা আগে পরে বলা হয়েছে, সকাল 6টা থেকে রাত্রি 12টার মধ্যে যারা যারা আমার মেয়ের সঙ্গে ছিল তাদেরই আমরা সন্দেহ করছি না, তারাই দোষী এবং তাদের তারাও যে সাক্ষ্য, 2জন সাক্ষ্য দিয়েছে, সেই সাক্ষ্যের মধ্যে তারা প্রমাণ রেখে গেছে। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সন্দীপ ঘোষের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ কি? সন্দীপ ঘোষ সমস্ত ঘটনাটাকে পরিচালনা করেছে। আমার মেয়ে দুর্নীতির শিকার, এতে কোনো সন্দেহ নেই। এবং তথ্য আমরা যেটুকু জানি, আমার মেয়ে হাসপাতালে দুর্নীতির শিকার এবং এই দুর্নীতির হয়তো প্রতিবাদ করেছিল বলে তাকে খুন করা হয়েছে। আমার মেয়ের কিন্তু খুনটাই হচ্ছে উদ্দেশ্য, ধর্ষণটা কোনো উদ্দেশ্য ছিল না। আমার মেয়ে মার্ডার অ্যান্ড মার্ডার কেসটা হয়েছে ঠিকই, কিন্তু মার্ডার করে তারপরে রেপ হয়েছে। মার্ডারটাই হচ্ছে মেইন মুখ্য, রেপটা গৌণ। খুব গুরুত্বপূর্ণ একটা কথা দিয়ে আমার প্রশ্ন শেষ করব, সাক্ষাৎকার বা কথোপকথন যাই বলুন আপনার, আমি শেষ করব। মেয়ের সঙ্গে তো নিশ্চয়ই খুব টিটবিটস কথা হতো, নীতি নিক্ষিতি কথা হতো। কোনো কথা থেকে মনে করার চেষ্টা করুন, এমন কোনো আজ কখনো পেয়েছেন যে দুর্নীতি হচ্ছে কিছু? হ্যাঁ, ওষুধের যে দুর্নীতি ছিল এবং যে জাল ওষুধ ছিল সে সম্বন্ধে অনেকবার রাত্রিবেলা যখন কথা বলতো অনেকবারই বলেছে এবং পেশেন্ট মারাও যেত মাঝে মাঝে ওষুধের ওষুধের প্রতিক্রিয়াতে পেশেন্ট মারা যেত, সেটাও বলেছে। পুলিশকে কিছুটা কিছু জানি। আদালত বা পুলিশকে সে কথা জানিয়েছেন? সেরকম সুযোগ এখনো আসেনি, কারণ সিবিআই চার্জশিটে বা তথ্য প্রমাণে কোনো কিছু এগুলো তোলেনি এবং যে দুর্নীতি মামলা যে চার্জশিট দিয়েছে সেখানে তো ওর সঙ্গে দুর্নীতির সঙ্গে রেপের মার্ডারের কোনো যুক্ত নেই, সেটা উল্লেখ করেছে। সেটা যদি সুযোগ আসে অবশ্যই সেটা তুলে ধরবো এবং সিবিআইকে আমরা এই রিপোর্টটা দিয়েছি যে এই ঘটনা ঘটতো,
সেগুলো বলেছি, কিন্তু সিবিআই তো কোনো কিছুই দেখেনি। আমরা যে কথাগুলো বলেছি, আমরা মেসেজগুলো করি, চিঠিগুলো পাঠাই, দেখে রেখে দেয়, এবং সেটা তো আদালত বলেই দিয়েছে তার রায়ের কপিতে। এই মুহূর্তে আপনাদের পরবর্তী গন্তব্য বা পরবর্তী আমরা পদক্ষেপ? কোর্ট ছাড়া কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। কোর্টের কাছে আমরা কোশ্চেন রেখেছি, কোর্ট উত্তর দিক, আমরা এটাই আশা করব। আজকের কথোপকথন এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন।